নমস্কার বন্ধুরা। আজকে আমি তোমাদের যে বিষয়টি পড়াবো সেটা হচ্ছে দশম শ্রেণীর তাপীয় প্রসারণ, যার একে ইংরাজিতে বলা হচ্ছে থার্মাল এক্সপ্যানশন। তো এই তাপীয় প্রসারণ জিনিসটা কি? তো তাপীয় প্রসারণ বলতে গেলে তোমরা দেখবে যে যখন বাড়িতে আমরা দুধ গরম করি কোনো একটা পাত্রে দিয়ে, গ্যাসে হোক বা উনুনে, দেখবে একটা দুধটাকে যখন গরম করা হয় একটা সময় দেখা যায় যে দুধটা গরম হতে থাকে এবং একটা সময় দুধটা উথলে ওঠে। তো এই দুধটা উথলে কেন ওঠে? হ্যাঁ, দুধটা উথলে ওঠে তার কারণ হচ্ছে তাপ দেওয়ার ফলে দুধটার আয়তনে বৃদ্ধি পায়, তার ফলেই দুধটা উথলে ওঠে। বা গ্রামের দিকে দেখে থাকবে যে গরুর গাড়ির চাকায় যখন লোহার বেড় পরানো হয় তখন দেখবে লোহার পাতটাকে উত্তপ্ত করে ওই কাঠের চাকাটার গায়ে পরিয়ে দেওয়া হয়। তার কারণ কি না, উত্তপ্ত করার ফলে লোহার যে বেড়টা আছে তার আকারে তার তার পরিমাণটা আকারটা বৃদ্ধি পায়, প্রসারণ হয় তার, এবং তার ফলে ওটাকে সহজেই গরুর গাড়ির চাকার গায়ে বসিয়ে দেওয়া যায়, এবং যখনই সেটা ঠান্ডা হয়ে যায় তখন সেটা শক্তভাবে গরুর গাড়ির চাকার গায়ে এঁটে যায়। তো এইগুলো হচ্ছে তাপীয়, এই যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলো তোমাদের অত্যন্ত চেনা ঘটনা। কিন্তু এই যে যে অত্যন্ত চেনা এই যে ঘটনাগুলো ঘটছে, এটাকে আমরা বলছি তাপ, এটারই ভৌত বিজ্ঞানের ভাষায় এই ঘটনাটাকেই বলা হচ্ছে তাপীয় প্রসারণ। তো তাপীয় প্রসারণ তো আমরা না হয় পড়ব, কিন্তু এই প্রসারণটা কাদের হচ্ছে? সমস্ত কিছু বস্তুরই কি এই প্রসারণটা হচ্ছে? না, যারা পদার্থ সেই সমস্ত বস্তুর প্রসারণ হচ্ছে। তাহলে তাপীয় প্রসারণ করতে গেলে প্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে পদার্থ। তো পদার্থ কাদের বলছে? না, যে সমস্ত বস্তুর ভর আছে, যে সমস্ত বস্তুর ভর আছে ও নির্দিষ্ট পরিমাণ, বলা উচিত কিছু পরিমাণ আয়তন তারা দখল করে থাকে, কিছু পরিমাণ অংশ তারা দখল করে থাকে, আয়তন বা অংশ, কিছু পরিমাণ জায়গা বা অংশ দখল করে থাকে। তাহলে পদার্থ কাদের বলছি? না, যে সমস্ত বস্তুর ভর আছে এবং কিছু পরিমাণ জায়গা বা অংশ যারা দখল করে থাকে তাদেরকেই বলা হচ্ছে পদার্থ। তো এই পদার্থের মধ্যে কি কি পাচ্ছি আমরা পদার্থের মধ্যে? না, আমরা জেনে এসেছি পদার্থ প্রধানত তিন প্রকার পদার্থের কথা আমরা জেনেছি। এক হচ্ছে কঠিন পদার্থ, কঠিন পদার্থের মধ্যে কি পাচ্ছি? লোহা, বিভিন্ন তামাজাত দ্রব্য, এগুলো হচ্ছে কঠিন পদার্থ। দু নম্বর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে তরল পদার্থ। তরল পদার্থের মধ্যে আমরা কি কি পাচ্ছি? না, তরল পদার্থের মধ্যে আমাদের থাকছে বিভিন্ন রকম তরলজাত দ্রব্য, হুম, যেমন দুধ, জল, এগুলো হচ্ছে আমরা তরল পদার্থ বলছি। আর তিন নম্বর হচ্ছে গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থের মধ্যে কি পাচ্ছি আমরা? না, গ্যাসীয় পদার্থের মধ্যে আছে বিভিন্ন রকমের যে গ্যাসগুলো রয়েছে সেগুলোকে আমরা ধরছি গ্যাসীয় পদার্থ বলে। তো তাপীয় প্রসারণ তো না হয় হলো পদার্থের, তো সেটা তো আমরা জানলাম। তাপীয় প্রসারণ শব্দটার মধ্যে প্রথম একটা শব্দ আছে, সেটা হচ্ছে তাপীয়। তাপীয় মানেই বুঝতে পারছো তোমরা খুব সহজেই যে বিষয়টা তাপের সঙ্গে সংক্রান্তিত। তাহলে তোমরা আগেই পড়েছো, তাও আমি একবার বলে দিই যে তাপ জিনিসটা আসতে হবে কি? তাপ, এই তাপ জিনিসটা কি এটা তোমাদের এখানে কিন্তু জানতে হবে। তাপীয় প্রসারণ যখন পড়ছো তখন তাপের সম্বন্ধে ধারণাটা থাকতে হবে তোমাদের। কারণ আমি যে প্রথম যে দুটো উদাহরণ দিলাম, যে দুধ গরম করা এবং লোহার গরুর গাড়ির চাকাতে লোহার বের পড়ানোর সময়, দুটো ক্ষেত্রে একটা কঠিন পদার্থ, একটা তরল পদার্থ। হুম, দুটো 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 আলাদা রকম পদার্থ, কিন্তু দুটো পদার্থ হলেও দুটো প্রসারণের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস কিন্তু তোমাদের ধ্রুবক, যেটা কিন্তু তোমাদের দুটো ক্ষেত্রে দেখতে পাচ্ছি, উষ্ণতা। আর উষ্ণতা আর উষ্ণতাটা আসছে থেকে, না, উষ্ণতা বৃদ্ধি আমি বললাম যে দুধের ক্ষেত্রে উত্তপ্ত করলে আয়তন বৃদ্ধি পাচ্ছে, গরুর গাড়ির চাকার ক্ষেত্রে লোহার বেড়ের আকারটা বৃদ্ধি পাচ্ছে। সেটা আসছে থেকে, সেটা হচ্ছে তার কারণ আমি সেটাকে তাপ দিচ্ছি বলে।
তাই প্রসারণের ক্ষেত্রে মূল যে বিষয়টা সেটা কিন্তু তাপ, যে কারণে অধ্যায়ের নাম কিন্তু তোমাদের তাপীয় প্রসারণ বা থার্মাল এক্সপ্যানশন। তাপীয় কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এইখানেতে, তাপীয় প্রসারণ। তাপ দিচ্ছে বলেই প্রসারণটা হচ্ছে, নয়তো কিন্তু হতো না। তাহলে এখানে আমরা প্রথমে দেবো, তাহলে আমাদের এবার প্রথমে জানতে হবে যে তাপ জিনিসটা বাস্তবে কি না। তাপ হচ্ছে এক প্রকার শক্তি, তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জনে বস্তু শীতল হয়। তাহলে তাপ তো না হয় আমরা বুঝলাম যে এক প্রকার শক্তি, যেটা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু শীতল হয়। এই যে গ্রহণ আর বর্জন এই বিষয়টা কি, ধরা যাক একটা জায়গা রয়েছে, একটা হিটার নিয়েছি, সেখানে হিটারে এরকম একটা ওভেন রয়েছে, সে ওভেন থেকে তাপ দিচ্ছি। তো তাপ দেওয়ার ফলে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তাপ দেওয়ার ফলে এখানে একটা বিকার রয়েছে, সেই বিকারে জল রয়েছে, ঠিক আছে, এই বিকারটায় জল রয়েছে। এবার যখন হিটারটা বন্ধ, তখন আমরা কি দেখতে পাচ্ছি, হিটারটা বন্ধ, তাহলে জলটা তার যে অবস্থায় থাকার কথা নর্মাল সাধারণ অবস্থায় জলটা রয়েছে। এরপর আমি তাতে হিটারটা আমি চালু করছি, তার ফলে কী হচ্ছে, ওখানে একটা উত্তাপ যাচ্ছে, না উত্তাপটা যাওয়ার ফলে আমি কি দেখতে পাচ্ছি না, জলটা গরম হতে শুরু করছে, এবং জলটা গরম হতে হতে একটা সময় জলটা ফুটতে শুরু করবে। এবার জলটা যখন ফুটছে তখন আমি হিটারটা বন্ধ করে দিলাম। তাহলে জলটা যখন ফুটছে তখন হিটারটা বন্ধ করে দিলাম। এরপর আমি কিছু সময় অপেক্ষা করলাম, 10 মিনিট 15 মিনিট, তারপর গিয়ে যদি আমি দেখি যে জলটা আবার তার আগের অবস্থায় ফিরে এসছে। তো এই ঘটনাটাকে আমি কি বুঝলাম না, যখন জলটাতে, যখন হিটারটা আমার চালু ছিল না, যখন সাধারণ অবস্থায় রাখা ছিল, তখন এই বস্তুটার মধ্যে কোনো তাপ যাচ্ছিল না, তার ফলে তার স্বাভাবিক অবস্থায় আছে। এরপর যখনই আমি হিটারটা অন করলাম, তাহলে এখান থেকে আগুন বা একটা উত্তাপ গেল, অর্থাৎ একটা তাপ গেল। এবং তাপ হচ্ছে কি বলেছি, তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয়ে, এবং এই তাপটা যখনই যাচ্ছে সেখানে জলটাকে উত্তপ্ত করছে এবং বর্জনে শীতল হয়। এবং যখন আমি হিটারটা বন্ধ করে দিয়ে কিছু সময় অপেক্ষা করলাম, তখন দেখলাম আস্তে আস্তে করে জলটা ঠান্ডা হয়ে গেল। তাহলে কি হচ্ছে, তাপটা তখন তাহলে বর্জন হলো। তাহলে তাহলে তাপটা গ্রহণ, তাহলে যখন তাপ দিচ্ছি তখন দেখলাম জলটা ফুটছে, আর বন্ধ করে কিছু সময় রেখে দিলাম, তাপটা বর্জনের সময়টুকু দিলে দেখছি বর্জন করলে সেটা শীতল হচ্ছে। এবং এটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে তাপের একটা একটা প্রধান ধর্ম, তাপ সবসময় উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে সঞ্চালিত হয়। দেখবে তোমরা ঘরেতেও যে কোনো খাবার যদি গরম করে রেখে দাও, দেখবে একটা সময় পর সেটা ঠান্ডা হয়ে যায়। গরম করলে মানে সেটা সবসময় থাকবে না। তাপের একটা কিন্তু এটা অবশ্যই মনে রাখবে যে তাপ সবসময় উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে সঞ্চালিত হতে চায়। এটা হচ্ছে তাপের একটা ধর্ম। তো এখানে হলো তাপ। এরপর যে বিষয়টা আমরা আসবো, এখানে মূল বিষয় অধ্যায়, সেটা হচ্ছে তাপীয় প্রসারণ জিনিসটা কি। তো তাপীয় প্রসারণ জিনিসটা কি, এই এতক্ষণ ধরে আমরা কি দেখলাম, যে বিভিন্ন বস্তুকে আমরা তাপ দিচ্ছি, তাপ দেওয়ার ফলে বস্তুগুলো প্রসারিত হচ্ছে। এই যে কঠিন তরল গ্যাসীয় বিভিন্ন বস্তুকে আমরা তাপ দিচ্ছি এবং তাপ দেওয়ার ফলে বস্তুগুলোর কম বেশি প্রসারণ হচ্ছে, এই যে সমগ্র বিষয়টা, এই বিষয়টাকেই এক কথায় বলা হচ্ছে তাপীয় প্রসারণ। তাহলে কি, তাপ দিলে সব পদার্থই কম বেশি প্রসারিত হয়। তাকেই বলা হচ্ছে তাপীয় প্রসারণ।
তাহলে এতক্ষণ অবধি আমরা যে ঘটনাগুলো দেখলাম, যে জল গরম করছি, দুধ গরম করছি, গরুর গাড়ির চাকায় বেল পড়াচ্ছি, এই সমস্তগুলোই হচ্ছে একটা তাপীয় প্রসারণ, অর্থাৎ তাপ দেওয়ার ফলে সমস্ত বস্তুই কম বেশি পরিমাণে প্রসারিত হয়। তো এই ঘটনাটাকে, এই যে তাপ দেওয়ার ফলে সমস্ত বস্তুর এই যে কম বেশি প্রসারণ, সেই যে ঘটনাটা, এটাকেই বলা হচ্ছে তাপীয় প্রসারণ। এবার তাপীয় প্রসারণ কার ক্ষেত্রে হবে? পদার্থের ক্ষেত্রে। তাহলে পদার্থ মানে কঠিন, তরল আর গ্যাসীয়, তিন ধরনের পদার্থের কথা আমরা জানি। তাহলে এই কঠিন, তরল এবং গ্যাসীয়, এই তিন ধরনের পদার্থের ক্ষেত্রেই একটা প্রসারণ হবে, যেটাকে আমরা বলছি তাপীয় প্রসারণ। তো এবার এই যে তাপীয় প্রসারণ, এই যে কঠিন তরল পদার্থ, এবং ব্যাপারটা হচ্ছে এক্ষেত্রে কি সব বস্তুকেই তাপ দিলে, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমাদের পরীক্ষাতেও আসে, যে তাপ দিলেই কি সব বস্তু সমানভাবে প্রসারিত হয়? না, একই পরিমাণ তাপ দিলে বিভিন্ন বস্তু বিভিন্ন পরিমাণ প্রসারিত হয়, সেটা বস্তুটার ওপর নির্ভর করছে। সেটা কীরকম? না ধরো আমরা পদার্থ বলে কি জেনেছি, কঠিন পদার্থ, তরল পদার্থ, তিন ধরনের পদার্থ আছে, কঠিন, তরল আর গ্যাসীয়। এরপরে কঠিন, তরল এবং গ্যাসীয়, এই যে তিন ধরনের পদার্থের কথা আমরা জেনেছি এবং তাদের যে প্রসারণ হচ্ছে, তো কোনটার ক্ষেত্রে কি প্রসারণ হচ্ছে এবং তার যে সেটা কোনটার ক্ষেত্রে বেশি, কোনটার ক্ষেত্রে কম, তো তার ক্ষেত্রে সেটাকে একটা সুন্দর একটা আকারে লেখা যায়, একটা গাণিতিক আকারে প্রকাশ করা যায়, এবং বিজ্ঞানীরা পরীক্ষার মাধ্যমে এটা বার করেছেন যে কোনটাকে কিভাবে প্রসারণ করা যায়। তো প্রসারণের ক্ষেত্রে দেখা গেছে যে গ্যাসীয় পদার্থের প্রসারণ, গ্যাসের প্রসারণ, এটা হচ্ছে সব থেকে বেশি, একটি নির্দিষ্ট পরিমাণ তাপ দিলে গ্যাসের প্রসারণ হবে সব থেকে বেশি পরিমাণে। তারপর কার প্রসারণ হবে? তারপর হবে তরলের প্রসারণ, আর শেষ হবে সব থেকে কম হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে তাপ দিলে কোন পদার্থের কীরকম প্রসারণ হবে। এটা কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এমসিকিউ আকারে, এমসিকিউ বা ছোট প্রশ্নেতে কিন্তু লিখতে দেয়, যে গ্যাসের প্রসারণ, তরলের প্রসারণ এবং কঠিনের প্রসারণের মধ্যে যে সম্পর্কটি, বা এটিকে ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান, অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, এই আকারে সাজাও। তখন কিন্তু তোমাদের এটা লিখতে হবে, যে তাপীয় প্রসারণের বিভিন্ন ক্ষেত্রে যে বিষয়গুলো। এরপর তাপীয় প্রসারণের পর আমরা যে বিষয়টায় আসব, সেটা হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ। তো কঠিনের প্রসারণ, কঠিন পদার্থের যখন প্রসারণ করছি, কঠিন পদার্থের কি কি আছে আমরা জানি না? কঠিন পদার্থ মানে তার একটা দৈর্ঘ্য থাকবে, একটা ক্ষেত্র থাকবে, একটা আয়তন থাকবে। তাহলে কঠিন পদার্থকে যখন আমি উত্তপ্ত করছি, তখন তাহলে তার কি কি ধরনের প্রসারণ হবে? তাহলে তার যখন উত্তপ্ত করছি তখন তার দৈর্ঘ্য প্রসারণ হবে। 2 নম্বর তার যেটা হবে সেটা হচ্ছে তার ক্ষেত্র প্রসারণ হবে। আর 3 নম্বর তার আয়তন প্রসারণ হবে। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা তিনটে জিনিস পাই সাধারণত, দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন। তাহলে এবং আমরা যখন তাপ দিচ্ছি কোনো একটা কঠিন পদার্থে, যখন আমরা তাপ প্রয়োগ করছি, তখন তার হয় কঠিনের দৈর্ঘ্য প্রসারণ হবে, তার ক্ষেত্র প্রসারণ হবে এবং তার আয়তন প্রসারণ হবে। এই তিনটে হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্রে মূল প্রসারণ। এই তিনটে প্রসারণ আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে দেখতে পাই। এরপর আমরা চলে যাব কঠিন পদার্থের প্রসারণগুলো কীরকম কীরকম কী প্রসারণ হয়, কঠিন পদার্থের প্রসারণগুলো সম্বন্ধে এবার এক এক করে আমরা জানবো। তো এরপর আমি যে বিষয়টা আসবো কঠিন পদার্থের, প্রথমেই যে বিষয়টা আসবো কঠিন পদার্থের প্রসারণের ক্ষেত্রে, সেটা হচ্ছে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ। তো দৈর্ঘ্য প্রসারণ জিনিসটা কি? না, দৈর্ঘ্য প্রসারণ বলতে সাধারণভাবে বলতে গেলে যে কঠিন পদার্থকে যদি আমরা, কঠিন পদার্থের ওপর যদি আমরা তাপ প্রয়োগ করি, তাহলে কঠিন পদার্থের রৈখিক যে প্রসারণটা হয় সেইটাকে আমরা বলছি দৈর্ঘ্য প্রসারণ। তো কঠিন পদার্থের এই যে রৈখিক প্রসারণ বা যে দৈর্ঘ্য প্রসারণ, এই যে জিনিসটা কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ বা রৈখিক প্রসারণ যে জিনিসটা আমরা বলছি, তো এই জিনিসটা কীরকম? ধরো একটা উদাহরণ দিয়ে বলছি, ধরো যাক একটা, ধরো এরকম একটা সরু একটা দণ্ড রয়েছে, ধাতব দণ্ড। তার দৈর্ঘ্য কত? তার দৈর্ঘ্য ধরে নিচ্ছি আমরা
L1, ঠিক আছে। এরপর এই পদার্থটার উপর আমি উষ্ণতা প্রয়োগ করলাম, এবং প্রথমভাবে তার উষ্ণতাটাও হচ্ছে কত, উষ্ণতাটাও হচ্ছে T1। এরপর এর ওপর আমি উত্তাপ প্রয়োগ করছি, এবং উত্তাপ প্রয়োগ করার ফলে এর দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটছে। এটা তার প্রাথমিক দৈর্ঘ্য ছিল L1, এই যে এতটা পর্যন্ত, এবং দৈর্ঘ্য বৃদ্ধির ফলে তার দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে L2। তখন উষ্ণতা কত, তাহলে উষ্ণতা বৃদ্ধির পর উষ্ণতা কত হচ্ছে, উষ্ণতা বৃদ্ধির পর উষ্ণতা হচ্ছে T2। তাহলে তখন তার দৈর্ঘ্য কি হবে, তখন তার দৈর্ঘ্য হবে L2। তাহলে কি বলতে পারি যে তাহলে প্রথমভাবে বস্তুটার দৈর্ঘ্য ছিল L1 এবং T1 ডিগ্রি, তখন তার হচ্ছে উষ্ণতা, এবং উষ্ণতা বৃদ্ধি করলাম, তার ফলে উষ্ণতা হলো T2, তখন তার দৈর্ঘ্যটা বেড়ে হলো L2। এই যে তাপ দেওয়ার ফলে একটা ধাতব পদার্থের এই যে দৈর্ঘ্যের প্রসারণটা হচ্ছে, এই যে L1 থেকে সেটা বৃদ্ধি পেয়ে L2 হচ্ছে, এই যে প্রসারণটা, এই প্রসারণটাকেই আমরা এক কথায় বলতে পারি দৈর্ঘ্য প্রসারণ। এবার দৈর্ঘ্য প্রসারণের মানটা, এবং কঠিন পদার্থের ক্ষেত্রে মনে রাখতে হবে যে কঠিন পদার্থের যতগুলো প্রসারণের কথা আমি বললাম, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ এবং দৈর্ঘ্য প্রসারণ, তার মধ্যে দৈর্ঘ্য প্রসারণটাই কিন্তু সব থেকে বেশি আমরা মানে সাধারণ চোখে আমরা কিন্তু সব থেকে বেশি পরিমাণে ওইটাকেই লক্ষ্য করতে পারি, কারণ আকারটা বৃদ্ধি পায়। ক্ষেত্রফল প্রসারণটা মাপযোগের বিষয় আছে, কিন্তু দৈর্ঘ্য প্রসারণটা খুব সহজেই আমাদের চোখে পড়ে। এবং এই যে দৈর্ঘ্য প্রসারণ, এই দৈর্ঘ্য প্রসারণটাকে আমরা কতগুলো বিষয়ের ওপর নির্ভর করে, সেই বিষয়গুলো কি কি, দৈর্ঘ্য প্রসারণগুলো কতগুলো বিষয়ের ওপর নির্ভর করে, কতগুলো বিষয়ের ওপর নির্ভরশীল। দৈর্ঘ্য প্রসারণ কতগুলো বিষয়ের ওপর নির্ভরশীল। 1 নম্বর, বস্তুর প্রাথমিক দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। বস্তুর প্রাথমিক দৈর্ঘ্যের সাথে সেটা সমানুপাতিক, মানে কতটা দৈর্ঘ্য প্রসারণ হবে সেটা বস্তুটার যে প্রাথমিক দৈর্ঘ্য অর্থাৎ L1টার ওপর নির্ভর করছে। L1টা যে যতটা প্রসারণ L1টাতে তাপ দিলে যে পরিমাণ প্রসারণ হবে সেটা, এবং L2টা হচ্ছে L1-এর সঙ্গে সমানুপাতিক হবে, অর্থাৎ যে পরিমাণ তাপ দেবো সেই পরিমাণ প্রসারণ হবে। 2 নম্বর হচ্ছে উষ্ণতা বৃদ্ধির সাথে সমানুপাতিক, যতটা উষ্ণতা বাড়াবো ততটা ওর দৈর্ঘ্য বৃদ্ধি হবে। আর 3 নম্বর হচ্ছে যে বস্তুটা আমরা নিয়েছি L1, যে বস্তুটা, যে ধাতব দণ্ডটা আমরা নিয়েছি, সেই ধাতব দণ্ডটার উপাদানের উপর নির্ভর করে দৈর্ঘ্য প্রসারণ, বস্তুর উপাদানের উপর নির্ভর করে। তো এই 3টে বিষয়ের ওপর এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় প্রশ্নটা কিন্তু আসে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বরে কিন্তু এই 3টে পয়েন্ট লিখতে দেয় যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোন কোন বিষয়ের ওপর নির্ভরশীল। তখন বলতে হবে যে বস্তুর প্রাথমিক দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, উষ্ণতা বৃদ্ধির সাথে সমানুপাতিক, আর দৈর্ঘ্য প্রসারণ বস্তুর উপাদানের উপর নির্ভর করে। তো এরপর একটা জায়গায় আমি আসছি, সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে আসার আগে আমি একটা জিনিস করব, সেটা হচ্ছে এই যে এইখান থেকে আমি একটা জায়গায় আসছি, এইখান থেকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা করার আগে, এই যে কোনো একটা বস্তুর প্রাথমিক দৈর্ঘ্য ধরে নিয়েছি L1, উষ্ণতা T1, উষ্ণতা বৃদ্ধির ফলে উষ্ণতা হচ্ছে T2 ডিগ্রি সেন্টিগ্রেড এবং তার দৈর্ঘ্যটা হচ্ছে L2, এটা আমরা জানি। তাহলে এখানে উষ্ণতার বৃদ্ধি কতটা হচ্ছে, এই ওপরের অংশটাতে এখানে উষ্ণতার বৃদ্ধি হচ্ছে
T2 মাইনাস T1, আর দৈর্ঘ্য বৃদ্ধি কত হচ্ছে L2 মাইনাস L1। ঠিক আছে, এরপর হচ্ছে যে এই যে বৃদ্ধিটা হচ্ছে, এই যে বৃদ্ধিটা, যে উষ্ণতার বৃদ্ধি এবং দৈর্ঘ্যের যে বৃদ্ধিটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তো এটাকে আমরা একটা গাণিতিক আকারে লিখব, গাণিতিক আকারে লিখতে পারি কীরকম। ধরা যাক এটা খুব সহজ, এটা তোমাদের বোঝার সুবিধার্থে খুব সহজ হবে। ধরো T2 মাইনাস T1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করছি, তাহলে L1 দৈর্ঘ্যের উষ্ণতা বৃদ্ধি করছি, তাহলে L1 দৈর্ঘ্যের যেটা আছে তার ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধিটা কত হচ্ছে L2 মাইনাস L1। তাহলে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির ফলে L1 দৈর্ঘ্যের দৈর্ঘ্য বৃদ্ধি কত হচ্ছে L2 মাইনাস L1 ইন্টু L1 ইন্টু T2 মাইনাস T1, এই পরিমাণ। এই যে L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1, এইটাকেই আমরা এক কথায় বলছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে L1 দৈর্ঘ্যের যে দৈর্ঘ্য বৃদ্ধি, অর্থাৎ 1 একক দৈর্ঘ্যের, এটা 1 একক ক্ষেত্রে এটা L1 হয়, 1 একক হবে, তাহলে 1 একক দৈর্ঘ্যের যে দৈর্ঘ্য বৃদ্ধি, সেই জিনিসটাকেই আমরা বলছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ T2 মাইনাস T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির ফলে 1 ডিগ্রি L1 দৈর্ঘ্যের দৈর্ঘ্য বৃদ্ধি যদি L2 মাইনাস L1 হয়, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির ফলে 1 একক দৈর্ঘ্যের দৈর্ঘ্য বৃদ্ধিটা কত হবে না L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এই যে রাশিমালাটা, এইটাকেই আমরা বলছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি হচ্ছে না 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির ফলে কোনো পদার্থের একক দৈর্ঘ্যের যে দৈর্ঘ্য প্রসারণ হয়, যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকেই বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এইটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংখ্যা, এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা দ্বারা চিহ্নিত করা হয়। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা দ্বারা চিহ্নিত করা হয়। এখানে একটা ইংরেজি নাম আছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে, তোমাদের ইংলিশ শব্দগুলো এখানে জেনে রাখতে হবে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের নাম, ইংরেজি নামটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। এই ইংরাজি শব্দগুলো কিন্তু তোমাদের জানা এক্ষেত্রে খুব দরকার, কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। এবং এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, এটাকে যদি আমরা ভাষায় লিখি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে কি, গাণিতিক আকারে যদি এটাকে এই যে এটা তো চিহ্ন সংকেতের মাধ্যমে লিখেছি, তো এই আলফাটাকে, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা আলফাটাকে, এটাকে যদি আমরা একটু মানে ভৌত বিজ্ঞানের সাধারণ ভাষায় একটু লিখে সাজাই, তাহলে কি হচ্ছে আলফা সমান হচ্ছে দৈর্ঘ্যের বৃদ্ধি বাই দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য না বলে এখানে প্রাথমিক দৈর্ঘ্য বলা হলো, প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতার বৃদ্ধি। এইটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা আলফা। তো এইখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক আলফাটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখেছি। এরপর যেটা আছে সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি হবে, একক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে যখন আমরা একক জানছি, তো একক মানে কি দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির একক মানে এটা হচ্ছে দৈর্ঘ্যের একক। প্রাথমিক দৈর্ঘ্য মানে কি সেটাও দৈর্ঘ্যের একক। ইন্টু উষ্ণতার একক। তাহলে দুটো দৈর্ঘ্যের একক যখন, তাহলে সেটা কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে শুধুমাত্র 1 বাই উষ্ণতার একক। এই যে লিখলাম যে 1 বাই উষ্ণতার একক, এইটার মানে কি
না, এটা হচ্ছে 1/, উষ্ণতার একক যেটাকে আমরা বলছি, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে পার ডিগ্রি সেন্টিগ্রেড, আর এসআই পদ্ধতিতে হচ্ছে পার কেলভিন। এই দুটো জিনিস কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কাকে বলে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এবং এর যে সিজিএস এবং এসআই একক, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষায় কিন্তু এই ধরনের ছোটোখাটো প্রশ্ন হিসেবে এগুলো এসে থাকে। তো এই যে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক জানলাম, এই একক থেকে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারি। সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে আমাদের এককটা হলো পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার কেলভিন বা কেলভিন ইনভার্স। এইখান থেকে আমরা বুঝতে পারছি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে মানটা, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হচ্ছে এই যে একক শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভরশীল। এইখান থেকে আমরা ধারণা পাচ্ছি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান মানটা উষ্ণতার ওপর নির্ভরশীল, দৈর্ঘ্যের ওপর কিন্তু এটা নির্ভরশীল নয়। তো এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানটা উষ্ণতার ওপর নির্ভরশীল, কিন্তু দৈর্ঘ্যের ওপর এটা নির্ভর করে না। আমরা আসছি, সেটা হচ্ছে মাত্রা। তো মাত্রা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কি মাত্রা আছে? তাহলে আমরা তার গাণিতিক যে প্রকাশটা আমরা তা লিখে ফেলি। আলফা সমান হচ্ছে দৈর্ঘ্যের বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফাটাকে আমরা এইভাবে ডিনোট করছি। এবার এখানে দেখো দৈর্ঘ্যের বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য, এই যে অংশটা রয়েছে, এই যে দৈর্ঘ্যের বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য, এটা তো দুটো একই রাশির অনুপাত। তাহলে আমরা তো এটা তো আমরা আগের আমরা তো জানি যে দুটো যদি একই রাশির অনুপাত হয় তাহলে সেই রাশিটা দুটোই দৈর্ঘ্যের অনুপাত। আর কোনো একটা রাশি যদি দুটো একই রাশির অনুপাত দ্বারা গঠিত হয় তাহলে তার ক্ষেত্রে কোনো মাত্রা থাকে না। তাহলে আমরা কি বলতে পারি খুব সহজেই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক একটা মাত্রাহীন রাশি। এবং এটা কিন্তু ছোট প্রশ্ন হিসাবে আসে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কি মাত্রাহীন রাশি এবং কেন। তখন কি তোমাদের এটা লিখতে হবে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মাত্রাহীন রাশি এবং কেন না, তখন এই ওপরের যে জিনিসটা আমি লিখেছি আলফার যে গাণিতিক যে রূপটা, এই গাণিতিক আকারটা লিখে দিয়ে তোমাদের বলতে হবে যে আলফাটা হচ্ছে দৈর্ঘ্যের বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য, এবং দুটোই হচ্ছে দৈর্ঘ্যের অনুপাত, এবং দুটোই যদি দৈর্ঘ্যের অনুপাত হয় তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে আলফাটা হচ্ছে মাত্রাহীন রাশি। এরপর একটা জায়গায় আসবো, সেটা হচ্ছে এখান থেকে একটা প্রশ্ন দেয়া হয় পরীক্ষায়, এটা 1 নম্বরের প্রশ্ন হিসেবে পড়ে যে লোহার ক্ষেত্রে আলফা সমান 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো? তো এই ধরনের প্রশ্নগুলো উত্তর করার ক্ষেত্রে তোমাদের প্রথমেই যেটা দেখতে হবে সেটা হচ্ছে এখানে এককটা কিসে দিয়েছে, পার ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর বাকিটা তোমরা যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা পড়েছো সেইটার মতোই হবে। ওখানে কি ছিল না 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে, তাহলে এখানে কি হবে যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে। ওখানে ছিল কোনো কঠিন পদার্থে, এখানে হবে লোহার। ওখানে ছিল এখানে একক দৈর্ঘ্য, এবং এখানে একক দৈর্ঘ্যটা একই থাকবে। একক দৈর্ঘ্যে লোহার একক দৈর্ঘ্যের প্রসারণ হয়, দৈর্ঘ্যের আমরা বলেছিলাম একক দৈর্ঘ্যের যে প্রসারণ হয়, এখানে একক দৈর্ঘ্যের প্রসারণটা কত মানে দেয় যে লোহার ক্ষেত্রে আলফা = 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝায়, তখন বলতে হবে এটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটার মতোই। ওখানে কি বলেছিল যে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে, তাহলে এখানে কি বলতে হবে যে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে। ওখানে বলা ছিল কোনো কঠিন পদার্থের, এখানে বলতে হবে লোহার।
এবং ওখানে কি বলা ছিল যে লোহার এবং এক একক দৈর্ঘ্য, এবং এখানে যখন এটা এখন ডিগ্রি সেন্টিগ্রেড মানে সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে, তাহলে এখানে তাহলে একক দৈর্ঘ্যটা কী হবে, তাহলে 1 সেমি। তাহলে 1 সেমি দৈর্ঘ্যের প্রসারণ হয় 12 × 10⁻⁻6 সেমি। এইটাকেই বলা হচ্ছে লোহার ক্ষেত্রে আলফার মান, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এই ধরনের প্রশ্ন লোহার ক্ষেত্রে জায়গায় তামা বা অন্য ধাতুর ক্ষেত্রেও আসে, যে লোহার ক্ষেত্রে আলফার মান যদি, লোহার ক্ষেত্রে আমি বললাম, এরকম তামার ক্ষেত্রেও বলতে পারি। এরপর একই উষ্ণতা বৃদ্ধিতে যেহেতু বিভিন্ন পরিমাণ, আমি প্রথমে একটা কথা বললাম, আগে একটা কথা বলেছি যে দৈর্ঘ্য প্রসারণের মানটা নির্ভর করে উপাদানের প্রকৃতির ওপর, এবং দৈর্ঘ্য প্রসারণের মানটা যেহেতু উপাদানের প্রকৃতির ওপর নির্ভর করে, তাই বিভিন্ন পদার্থের ক্ষেত্রে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানটা হচ্ছে বিভিন্ন হবে। যেমন দস্তার ক্ষেত্রে এর মানটা হয় 27 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তামার ক্ষেত্রে হয় 17 × 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড। পিতলের ক্ষেত্রে এটার মান হয় 19 × 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড। ইনফারের ক্ষেত্রে হয় 0.9 × 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড। এইখানে একটা বিষয় তোমাদের দেখতে হবে। দেখো, তাপ দেওয়ার ফলে, একক দৈর্ঘ্যে তাপ দেওয়ার ফলে দস্তার ক্ষেত্রে বৃদ্ধিটা কত হচ্ছে 27 × 10⁻6 সেমি, তামার ক্ষেত্রে হচ্ছে 17 × 10⁻6 সেন্টিমিটার, পিতলের ক্ষেত্রে হচ্ছে 19 × 10⁻6 সেন্টিমিটার। কিন্তু ইনভারের ক্ষেত্রে এটা হচ্ছে 0.9 × 10⁻6 সেন্টিমিটার। অর্থাৎ এটা কিন্তু অত্যন্ত নগণ্য পরিমাণে, অর্থাৎ এর বৃদ্ধি হচ্ছে না বললেই চলে। এবং এইখানেতেই তোমাদের যে প্রশ্নটা এসে থাকে, এবং এটা তোমাদের এটা জানতে হবে যে উষ্ণতা বাড়লেও দৈর্ঘ্যের প্রসারণ হয় না, এরকম একটি পদার্থের নাম যদি লিখতে দেয়, তখন তোমাদের লিখতে হবে ইনভার। এবং ইনভারটা কি না, ইনভার এই যে উষ্ণতা বাড়লে দৈর্ঘ্যের প্রসারণ হয় না এরকম একটা পদার্থের নাম যদি তোমাদের লিখতে বলে, তখন কিন্তু লিখতে হবে ইনভারের কথা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে প্রশ্নটা, এটা কিন্তু তোমাদের ছোট প্রশ্ন হিসাবে বা এমসিকিউ হিসাবে বারবার এসেছে। উষ্ণতা বাড়ালেও দৈর্ঘ্যের প্রসারণ হয় না, এরকম একটা বস্তুর নাম লেখো, এবং হচ্ছে ইনভার। এবং এবার সাধারণভাবে তোমরা জানতে চাইতে পারো যে ইনভার ধাতুটা বাস্তবে কি না, ইনভার হচ্ছে লোহা, এফি। লোহার কি না, লোহা 64 আণবিক ভর গুরুত্বযুক্ত, এবং তার সঙ্গে হচ্ছে নিকেল 36 আণবিক ভরযুক্ত। এই দুটো ধাতুর একটা সংকর ধাতু, সেইটাকেই বলা হচ্ছে ইনভার। এবং ইনভারের ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য প্রসারণটা সেইভাবে হয় না। তো আজকে তোমাদের এইখান অবধি, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অবধি তোমরা বাড়িতে এই অবধি পড়বে। তো একবার দেখে নেওয়া যাক যে আজকে আমরা কি কি পড়লাম। তো প্রথম যে জিনিসটা থেকে আমরা শুরু করেছিলাম সেটা হচ্ছে, যে চ্যাপ্টারটা পড়লাম সেটা হচ্ছে তাপীয় প্রসারণ। তাপীয় প্রসারণের ক্ষেত্রে যেটা প্রথম আমরা জানলাম যে তাপ দিলে প্রসারণটা যে হবে, তো কার হবে না, পদার্থের তাপীয় প্রসারণ হবে। তাহলে আমাদের প্রাথমিকভাবেই জানতে হবে যে পদার্থ জিনিসটা কি। আমি সেটা বলে দিয়েছি যে যে সমস্ত বস্তুর ভর আছে এবং কিছু পরিমাণ জায়গা বা অংশ দখল করে থাকে তাকে বলা হচ্ছে পদার্থ। পদার্থকে ইংরাজিকে পার্টিকেল বা এলিমেন্টসও বলা চলে। এরপর হচ্ছে তাপ। এবার হচ্ছে যে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে যে তাপীয় প্রসারণ পড়ছি, তাহলে তাপীয় প্রসারণ এই শব্দটার মধ্যে প্রথম একটা শব্দটা আমাদের আটকা আছে, হচ্ছে তাপীয়, অর্থাৎ তাপ সংক্রান্তিত, অর্থাৎ তাপ দিলে তবে প্রসারণ হবে। তাহলে তাপ দিলে যে প্রসারণ হবে, তাহলে তাপ জিনিসটা কি জানতে হবে না, তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জনে শীতল হয়। এবং একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিয়েছি যে তাপ জিনিসটা কি, একটা হিট, এটা জল রাখা রয়েছে, হিটারটা গরম বন্ধ, সেখানে অবস্থার কিরকম পরিবর্তন হচ্ছে। এরপর আসছি তাপীয় প্রসারণ, মূল বিষয়। তাপ দিলে সব পদার্থই কম বেশি প্রসারিত হয়, এই ঘটনাটাকেই বলা হচ্ছে তাপীয় প্রসারণ। যেমন হচ্ছে কঠিন, তরল, গ্যাসীয়। এবং কঠিন, তরল এবং গ্যাসীয় এই তিনটে পদার্থের প্রসারণের ক্ষেত্রে একটা সম্পর্ক আছে, যে গ্যাসের প্রসারণ হচ্ছে সব থেকে বেশি, তারপর হচ্ছে তরলের প্রসারণ, এবং শেষে হচ্ছে কঠিনের প্রসারণ। এরপর হচ্ছে কঠিনের প্রসারণটা 3 রকমভাবে হতে পারে। কঠিন পদার্থের দৈর্ঘ্য আছে, ক্ষেত্র আছে, আয়তন আছে। তাহলে কঠিনের প্রসারণ কি হবে, একটা দৈর্ঘ্য প্রসারণ, একটা ক্ষেত্র প্রসারণ, একটা আয়তন প্রসারণ।
এরপর যে জায়গাটায় আমরা এলাম সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণটা কি না, প্রথম একটা দৈর্ঘ্য প্রসারণ যে প্রাথমিকভাবে বস্তুর দৈর্ঘ্য ছিল L1 এবং উষ্ণতা বৃদ্ধির ফলে সেই দৈর্ঘ্যটা বেড়ে হলো L2 এবং উষ্ণতা ছিল T1, উষ্ণতাটা বেড়ে হলো T2 এবং দৈর্ঘ্য প্রসারণ যে এই যে দৈর্ঘ্যের প্রসারণটা সেটা কতগুলো বিষয়ের উপর নির্ভর করে না, বস্তুর প্রাথমিক দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক হয়, উষ্ণতা বৃদ্ধির সাথে সমানুপাতিক হয় এবং বস্তুর উপাদানের প্রকৃতির ওপরও নির্ভর করে। এরপর হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কি বলছি না, উষ্ণতার বৃদ্ধি এবং ওই যে দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে তার ক্ষেত্রে উষ্ণতার বৃদ্ধি হচ্ছে T2 মাইনাস T1, দৈর্ঘ্যের বৃদ্ধি হচ্ছে L2 মাইনাস L1। তাহলে T2 মাইনাস T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে L1 দৈর্ঘ্যের যে দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে L2 মাইনাস L1 এবং 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে এক দৈর্ঘ্যের দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে এইটাকেই আমরা বলছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কি বলছে না, 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির ফলে কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্যের যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকেই বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা আলফা। তাহলে আলফা ইজিক্যাল টু হচ্ছে দৈর্ঘ্যের বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতার বৃদ্ধি। এরপর হচ্ছে এবং উষ্ণতার বৃদ্ধি এটা হচ্ছে এর গাণিতিক আকার। এরপর হচ্ছে আমরা আসছি এর এককের জায়গাটায়। দৈর্ঘ্যের বৃদ্ধি মানে দৈর্ঘ্যের একক এবং প্রাথমিক দৈর্ঘ্য মানে সেটাও দৈর্ঘ্যের একক ইন্টু উষ্ণতার একক। দৈর্ঘ্যের একক এখানে কাটাকাটি হয়ে যাচ্ছে, তার ফলে আমরা কি পড়ে থাকছি তাহলে 1 বাই উষ্ণতার একক। এবং সিজিএস পদ্ধতিতে এটা কি হচ্ছে, এককটাকে বলা হচ্ছে পার ডিগ্রি সেন্টিগ্রেড আর এসআই পদ্ধতিতে বলা হচ্ছে পার কেলভিন। এরপর যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান এবং ওই যে পার ডিগ্রি সেন্টিগ্রেডের ওপর নির্ভর করছে, এটা থেকেই খুব সহজেই আমরা বুঝতে পারি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা উষ্ণতার উপর নির্ভর করে, বাকি অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না। এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে মাত্রা, এবার আসছি এরপর আমরা যে বিষয়টা এসেছি হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে হচ্ছে মাত্রা। তাই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে মাত্রা হচ্ছে আলফা এবং এক্ষেত্রেও আমরা আরেকবার তার গাণিতিক রূপটা দিয়েছি যে দৈর্ঘ্যের বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি এবং দৈর্ঘ্যের বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি এবং দৈর্ঘ্যের বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য মানে হচ্ছে দুটো একই রাশির অনুপাত। তাহলে দুটো যদি একই রাশির অনুপাত হয় তাহলে আমরা বলতে পারি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা হচ্ছে মাত্রাহীন রাশি। তারপর এসেছি যে লোহার ক্ষেত্রে আলফা সমান হচ্ছে 12 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কী বোঝায় না, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে 1 সেন্টিমিটার লোহার 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের যে প্রসারণ হয় সেটা হচ্ছে 12 ইন্টু 10⁻6 সেন্টিমিটার। এবং এক্ষেত্রে ছাত্রছাত্রী একটা ভুল করে থাকে, সেটা হচ্ছে এই এককটার দিকে কেউ নজর দেয় না। লোহার ক্ষেত্রে এই যে ডিগ্রি সেন্টিগ্রেড আছে না ডিগ্রি কেলভিন আছে, পার ডিগ্রি সেন্টিগ্রেড আর ডিগ্রি কেলভিন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এইটার ওপর নির্ভর করছে এটা 1 সেন্টিমিটার হবে না 1 মিটার হবে এবং এইটা কিন্তু অনেকেই ভুল করে আসে, তো এই দিকটা নজর রাখতে হবে। একক কিন্তু এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে একক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এখানে আমি দেখিয়েছি যে বিভিন্ন পরিমাণ পরিমাণ পদার্থের ক্ষেত্রে একই পরিমাণ উষ্ণতা দিলে বিভিন্ন পদার্থের প্রসারণ হচ্ছে, প্রসারণের মানগুলো কীরকম হতে পারে। এবং লাস্টে একটা কথা বলি সেটা হচ্ছে ইনভার। লোহা এবং নিকেলের তৈরি একটা সংকর ধাতু যার উষ্ণতা বৃদ্ধি করলেও কোনো দৈর্ঘ্যের প্রসারণ হয় না এবং এটা কিন্তু তোমাদের ছোট প্রশ্ন হিসেবে খুব গুরুত্বপূর্ণ। তো আজ এখান অবধি। তো এরপর তোমাদের যদি কারুর কোনো কিছু নিয়ে কোনো সমস্যা বা প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি যথাসম্ভব পরের ভিডিওতে বা কমেন্ট সেকশনে এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।